আজহারুল ইসলাম শাওন। স্টোরি টেলিং বাই শাওনের আজকের এপিসোডটি আমাদের গতানুগতিক এপিসোড থেকে আলাদা, কারণ আমরা আজকের এপিসোডে আপনাদের শোনাবো জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের অমর সৃষ্টি মিসির আলী সিরিজের প্রথম গল্প। যে গল্পের মাধ্যমে আমরা মিসির আলীর সাথে পরিচিত হই, যে গল্পের মাধ্যমে হুমায়ুন আহমেদ মিসির আলী নামক একজন লিজেন্ডকে বাংলা সাহিত্যে পরিচয় করিয়ে দেন। আজকে আমরা শুনবো মিসির আলী সিরিজের প্রথম গল্প, যে গল্পে আমরা একজন বিশেষ ব্যক্তি অর্থাৎ মিসির আলীর কথা প্রথম জানতে পারি। আজকের গল্পের নাম দেবী। আজকে প্রচারিত হচ্ছে দেবীর প্রথম পর্ব। চলুন আমরা শুনে আসি হুমায়ুন আহমেদের দেবী। মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল। তার মনে হলো ছাদে কে যেন হাঁটছে। সাধারণ মানুষের হাঁটা নয়, পা টেনে টেনে হাঁটা। সে ভয়ার্ত গলায় ডাকলো, এই এই। আনিসের ঘুম ভাঙল না। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, অল্প অল্প বাতাস। বাতাসে জাম গাছের পাতায় অদ্ভুত এক রকমের শব্দ উঠেছে। রানু আবার ডাকলো, এই, একটু ওঠো না। এই, কি হয়েছে? কে যেন ছাদে হাঁটছে। কি যে বলো, কে আবার ছাদে হাঁটবে? ঘুমাও তো, প্লিজ একটু উঠে বসো, আমার বড় ভয় লাগছে। আনিস উঠে বসলো। প্রবল বর্ষণ শুরু হলো এই সময়। ঝমঝম করে বৃষ্টি জানালার পর্দা বাতাসে পতপত করে উঠতে লাগলো। রানু হঠাৎ দেখলো জানালার শিক ধরে খালি গায়ে একটা রোগা মতো মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির দুটি হাত অসম্ভব লম্বা। রানু ফিসফিস করে বলল, ওখানে কে? কোথায় কে? ওই যে জানালায়। আহ, কি যে ঝামেলা করো, নারকেল গাছের ছায়া পড়েছে, একটু বাতিটা জ্বালাও না। রানু, তুমি ঘুমাও তো। আনিস শোবার উপক্রম করতেই ছাদে বেশ কয়েকবার থপ থপ শব্দ হলো, যেন কেউ একজন ছাদে লাফাচ্ছে। রানু চমকে উঠে বলল, কিসের শব্দ হচ্ছে? বানর। এই জায়গায় বানর আছে, কালই তো দেখলে ছাদে লাফালাফি করছিল। আমার বড় ভয় করছে, একটু উঠে গিয়ে বাতি জ্বালাও না, পায়ে পড়ি তোমার। আনিস বাতি জ্বালালো। ঘড়িতে বাজে 1:30। ছাদে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। তবু রানুর ভয় কমলো না। সে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আনিস বিরক্ত স্বরে বলল, এরকম করছো কেন? কেন জানি অন্যরকম লাগছে আমার। একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম আমি যেন, কথার মাঝখানে হঠাৎ রানু থেমে যায়। কে যেন হাসছে, ভারী গলায় হাসছে। রানু কাপা স্বরে বলল, হাসির শব্দ শুনতে পাচ্ছ? কে যেন হাসছে। কে আবার হাসবে? বানরের শব্দ, কিংবা কেউ হয়তো জেগে উঠেছে দোতলায়। আনিস লক্ষ্য করলো রানু খুব ঘামছে, চোখ মুখ রক্ত শূন্য। বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করলো। দেয়াশলাই জ্বালাতে জ্বালাতে বলল, কি স্বপ্ন দেখছিলে? দিনের বেলা বলবো। কি সব কুসংস্কার তোমাদের! এখনো ভয় লাগছে? হ্যাঁ। ভয়টা কিসের? চোর ডাকাতের না ভূতের? বুঝতে পারছি না। দিনের বেলা বলবো। ঠিক আছে, বাতি জ্বালানোই থাক, বাতি জ্বালিয়েই ঘুমাবো আজকে। বলো দেখি কি স্বপ্ন দেখলে? আহ, বলো না, বললেই ভয়টা কেটে যাবে। রানু আনিসের বাহাত শক্ত করে চেপে ধরলো। থেমে থেমে বলল, দেখলাম একটা ঘরে আমি শুয়ে আছি, একটা বেটে লোক এসে ঢুকলো। তারপর দেখলাম সে আমার শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করছে। আনিস শব্দ করে হাসলো। রানু বলল, হাসছো কেন? হাসবো না, এটা কি একটা ভয় পাওয়ার স্বপ্ন? তুমি তো সবটা শোনোনি। সবটা শুনতে হবে না, পরে কি হবে তা আমার জানা। তুমি যা দেখেছো তা হচ্ছে একটা সেক্সুয়াল ফ্যান্টাসি। যুবক যুবতীরা এরকম স্বপ্ন প্রায় দেখে। আমি দেখি না। তুমিও দেখো, তোমার মনে থাকে না। আমি স্বপ্ন খুব কম দেখি, যা দেখি তা সবসময় সত্যি হয়। আপনাকে তো বলেছি অনেকবার। আনিস চুপ করে গেল। রানু এই কথাটা প্রায় বলে, বিয়ের রাতে প্রথমবার বলেছিল। আনিস সেবারও হেসেছে। রানু অবাক হয়ে বলেছে, আপনি আমার কথা বিশ্বাস করলেন না? না, আমি আপনার গা ছুঁয়ে বলছি, বিশ্বাস করুন আমার কথা। রানু এমন ভাবে বলল যেন আনিসের বিশ্বাসের উপর অনেক কিছু নির্ভর করছে।
আনিস শেষ পর্যন্ত হাসি মুখে বলল, ঠিক আছে, বিশ্বাস করলাম। এখন দয়া করে আপনি আপনি করবেন না। রানু ফিসফিস করে বলল, আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে সেটাও আমি জানতাম। এটাও স্বপ্নে দেখেছিলে? হুম, দেখলাম একটা লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে, তার পেটের কাছে একটা মস্ত কাটা দাগ। লোকটিকে দেখেই মনে হলো এর সঙ্গে আমার বিয়ে হবে। আমি তাকে বললাম, কেটেছে কিভাবে? আপনি বললেন, সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। আনিস সে রাতে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারেনি। তার পেটে একটা কাটা দাগ সত্যি সত্যি আছে। এই মেয়েটির সেটা জানার কথা নয়। তবে সাইকেল থেকে পড়ে গিয়ে কাটেনি, জাম গাছ থেকে পিছলে পড়ে কেটেছে। ব্যাপারটা কাকতালীয় বলাই বাহুল্য। মাঝে মাঝে এমন দুই একটা জিনিস খুব মিলে যায়। তবুও কোথায় যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে। বাইরে খুব বৃষ্টি বাড়ছে, ঝড়টর হবে বোধহয়। শো শো আওয়াজ হচ্ছে জানালায়। একটা কাঁচ ভাঙা, প্রচুর পানি আসছে ভাঙা ভাঙা সেই জানালা দিয়ে। শীত শীত করছে। রানু, চলো ঘুমিয়ে পড়ি। সিগারেট শেষ হয়েছে? হ্যাঁ। বিছানায় ওঠা মাত্র প্রবল শব্দে বিদ্যুৎ চমকালো। বাতি চলে গেল সঙ্গে সঙ্গে। শুধু এ অঞ্চল নয়, সমস্ত ঢাকাই বোধ করি অন্ধকার হয়ে গেল। আনিস বলল, ভয় লাগছে রানু? হ্যাঁ। আচ্ছা, হাসির গল্প টল্প করো, এতে ভয় কমে যাবে। বলো, একটা গল্প বলো। তুমি বলো। আনিস দীর্ঘ সময় নিয়ে একজন পাদ্রী ও তিনটি ইহুদি ও তিনটি মেয়ের গল্প বলল। গল্পের এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞেস করতে হয়, পাদ্রী তখন কি বলল? এর উত্তরটা হচ্ছে পাঁচ লাইন। কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করলো না রানু। সে কি শুনছে না? আনিস বলল, এই রানু, এই। রানু কথা বলল না। বাতাসের ঝাপটায় সশব্দে জানালার একটা পাল্লা খুলে গেল। আনিস বন্ধ করবার জন্য উঠে দাঁড়াতেই রানু তাকে জড়িয়ে ধরে কাপা গলায় বলল, তুমি যেও না, খবরদার যেও না। কি আশ্চর্য, কেন? একটা কিছু জানালার ওপাশে দাঁড়িয়ে আছে। কি যে বলো, প্লিজ, প্লিজ। রানু কেঁদে ফেললো, ফোবাতে ফোবাতে বলল, তুমি গন্ধ পাচ্ছ না? কিসের গন্ধ? কর্পূরের গন্ধের মতো গন্ধ। এটা কি মনের ভুল? সূক্ষ্ম একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে ঘরে। ঝনঝন করে আরেকটা কাঁচ ভাঙলো। রানু বলল, ওই জিনিসটা হাসছে, শুনতে পাচ্ছ না? বৃষ্টির শব্দ ছাড়া আনিস কিছু শুনতে পেল না। তুমি বসো তো, আমি হারিকেন জ্বালাচ্ছি। না, তুমি আমাকে ধরে বসে থাকো। আনিস অস্বস্তির সঙ্গে বলল, তুমি ওই জানালাটার দিকে আর তাকিও না তো। আনিস লক্ষ্য করলো রানু থর থর করে কাঁপছে। ওর গায়ের উত্তাপও বাড়ছে। রানুকে সাহস দেওয়ার জন্য সে বলল, কোনো দোয়া টোয়া পড়লে লাভ হবে? আয়তুল কুরসি জানি আমি, আয়তুল কুরসি পড়বো। রানু জবাব দিল না। তার চোখ বড় বড় হয়ে উঠেছে, চোখ মুখ দিয়ে ফেনা ভাঙছে নাকি। শ্বাস ফেলছে টেনে টেনে। এই রানু, এই। কোনো সাড়া নেই। আনিস হারিকেন জ্বালালো। রান্নাঘর থেকে খুটখুট শব্দ আসছে। ইঁদুর, এতে সন্দেহ নেই। তবু কেন জানি ভালো লাগছে না। আনিস বারান্দায় এসে ডাকলো, রহমান সাহেব, ও রহমান সাহেব। রহমান সাহেব বোধহয় জেগেই ছিলেন। সঙ্গে সঙ্গে বেরোলেন। কি ব্যাপার? আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে? বুঝতে পারছি না। হাসপাতালে দিতে হবে নাকি? বুঝতে পারছি না। আপনি যান, আমি আসছি, এখনই আসছি। আনিস ঘরে ফিরে গেল। মনের ভুল, নিঃসন্দেহে মনের ভুল। আনিসের মনে হলো সে ঘরের ভেতর গিয়ে দাঁড়ানো মাত্র কেউ যেন দরজার আড়ালে সরে পড়ল। রোগা লম্বা একটা মানুষ। আনিস ডাকলো, রানু। রানু তৎক্ষণাৎ সাড়া দিল, কি? ইলেকট্রিসিটি চলে এলো তখনই। আর কিছুক্ষণের মধ্যেই রহমান সাহেব এসে উপস্থিত হলেন। উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলেন, এখন কেমন অবস্থা? রানু অবাক হয়ে বলল, কিসের অবস্থা, কি হয়েছে? রহমান সাহেব অবাক হয়ে তাকালেন। আনিস বলল, তোমার শরীর খারাপ করেছিল, তাই ওকে ডেকেছিলাম। এখন কেমন লাগছে? ভালো। রানু উঠে বসলো। রহমান সাহেবের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এখন আমি ভালো। রহমান সাহেব তবুও 10 মিনিট বসলেন। আনিস বলল, আপনি কি ছাদে দাপাদাপি শুনেছেন? সে তো রোজই শুনি, বাদরের উৎপাত। আমিও তাই ভাবছিলাম। খুব জ্বালাতন করে। দিন দুপুরে ঘর থেকে খাবার দাবার নিয়ে যায়। তাই নাকি? জি। নতুন এসেছেন তো, কয়েকদিন যাক, টের পাবেন। বাড়িওয়ালাকে বলেছিলাম গ্রিল দিতে, তা দেবে না। আপনার সঙ্গে দেখা হলে আপনিও বলবেন। সবাই মিলে চেপে ধরতে হবে। জি, আমি বলবো। আপনি কি চা খাবেন নাকি এক কাপ? আরে না না, এই রাতে 2:30টার সময় চা খাবো নাকি, কি যে বলেন। উঠি ভাই, কোনো অসুবিধা হলে ডাকবেন। ভদ্রলোক উঠে পড়লেন। রানু চাপা স্বরে বলল,
এই রাত দুপুরে ভদ্রলোককে ডেকে আনলে কেন? কি মনে করলেন উনি? তুমি যা শুরু করেছিলে, ভয় পেয়েই ভদ্রলোককে ডাকলাম। কি করেছিলাম আমি? অনেক কাণ্ড করেছো। এখন তুমি কেমন সেটা বলো। ভালো। কিরকম ভালো? বেশ ভালো। ভয় লাগছে না আর? না। রানু বিছানা থেকে নেমে পড়ল। সে বেশ সহজ ও স্বাভাবিক। ভয়ের কোনো চিহ্নই নেই চোখে মুখে। শাড়ির কোমরে জড়িয়ে ঘরের পানি সরাবার ব্যবস্থা করছে। সকালে যা করবার করবে, এখন এসব রাখো তো। ইস, কি অবস্থা হয়েছে দেখো না। হোক, এসো তো এদিকে। রানু হাসি হাসি মুখে এগিয়ে এলো। এখন আর তোমার ভয় লাগছে না? না। জানালার পাশে কে যেন দাঁড়িয়েছিলে বলছিলে? এখন কেউ নেই, আর থাকলেও কিছু যায় আসে না। আনিস দ্বিতীয় সিগারেট ধরালো। হালকা গলায় বলল, এক কাপ চা করতে পারবে? চা? এত রাতে? এখন আর ঘুম আসবে না, করো দেখি এক কাপ। রানু চা বানাতে গেল। কিছুক্ষণের মধ্যেই পানি ফোটার শব্দ হলো। বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। রানু একা একা রান্নাঘরে। কে বলবে? এই মেয়েটি অল্প কিছুক্ষণ আগে ভয়ে অস্থির হয়ে গিয়েছিল। ছাদে আবার ঝুপঝুপ শব্দ হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বানর এসেছে নাকি? আনিস উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল। হালকা গলায় বলল, ছাদে বড় ধূপধাপ শব্দ হচ্ছে। রানু জবাব দিল না। আনিস বলল, এই বাড়িটা ছেড়ে দেব। সস্তায় এরকম বাড়ি আর পাবে না। দেখি পাই কিনা। চায়ে চিনি হয়েছে তোমার? হয়েছে। তুমি নিলে না? না, রাত দুপুরে চা খেলে আমার আর ঘুম হবে না। রানু হাই তুলল। আনিস বলল, এখন বলো তো তোমার স্বপ্ন বৃত্তান্ত। কোন স্বপ্নের কথা? ওই যে স্বপ্ন দেখলে একটা বেটে লোক। কখন আবার এই স্বপ্ন দেখলাম? কি যে তুমি বলো। আনিস আর কিছু বলল না। চা শেষ করে ঘুমোতে গেল। শীত শীত করছিল। রানু পা গুটিয়ে বাচ্চা মেয়ের মতো শুয়েছে। একটা হাত দিয়ে জড়িয়ে রেখেছে আনিসকে। তার ভারী নিঃশ্বাস পড়ছে। ঘুমিয়ে পড়ছে বোধহয়। জানালায় নারকেল গাছের ছায়া পড়েছে। মানুষের মতোই লাগছে ছায়াটাকে। বাতাসে গাছের পাতা নড়ছে, মনে হচ্ছে মানুষটি হাত নাড়ছে। ঘরের ভেতর মিষ্টি একটা গন্ধ। মিষ্টি, কিন্তু অচেনা। আনিস রানুকে কাছে টেনে আনলো। রানুর মুখে আলো এসে পড়েছে। কি যে মায়াবতী লাগছে। আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। ওদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস। আনিস এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি। প্রতি রাতেই রানুর মুখ তার কাছে অচেনা লাগে। অপরূপ রূপবতী একটি বালিকার মুখ, যাকে কখনো পুরোপুরি চেনা যায় না। আনিস ডাকলো, রানু, রানু। কোনো জবাব পাওয়া গেল না। গাঢ় ঘুমে আচ্ছন্ন রানু। আনিসের ঘুম এলো না। শুয়ে শুয়ে ঠিক করে ফেললো, রানুকে ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। অফিসের কমলেন্দুবাবু এক ভদ্রলোকের কথা প্রায় বলেন। খুব নাকি গুণী লোক, মিসির সাহেব। দেখালে হয় একবার মিসির সাহেবকে। রানু ঘুমের ঘোরে খিলখিল করে হেসে উঠল। অপ্রকৃতস্থ মানুষের হাসি শুনতে ভালো লাগে না। গা ছমছম করে। ভদ্রলোকের বাড়ি খুঁজে বের করতে অনেক দেরি হলো। কাঁঠাল বাগানের এক গলির ভেতর পুরনো ধাঁচের বাড়ি। অনেকক্ষণ কড়া নাড়বার পর অসম্ভব রোগা এক ভদ্রলোক বেরিয়ে এলেন। বিরক্ত মুখে বললেন, কাকে চান? মিসির সাহেবকে খুঁজছি। তাকে কি জন্য দরকার? জি, আছে একটা দরকার। আপনি কি মিসির সাহেব? হ্যাঁ। বলেন, দরকারটা বলেন। রাস্তায় দাঁড়িয়ে সমস্যার কথা বলতে হবে নাকি? আনিস অস্বস্তি বোধ করতে লাগলো। কিন্তু ভদ্রলোকের ভাবভঙ্গি এরকম যে বাইরে দাঁড় করিয়ে রাখবেন, ভেতরে ঢুকতে দেবেন না। আনিস বলল, ভেতরে এসে বলি। ভেতরে আসবেন? ঠিক আছে, আসুন। মিসির সাহেব যেন নিতান্ত অনিচ্ছায় দরজা থেকে সরে দাঁড়ালেন। ঘন অন্ধকার। 3-4টে বেতের চেয়ার ছাড়া আসবাবপত্র কিছুই নেই। বসুন আপনি। আনিস বসলো। ভদ্রলোক বললেন, আজ আমার শরীর ভালো না। আলসার আছে। ব্যথা হচ্ছে এখন। তাড়াতাড়ি বলেন, কি বলবেন? আমার স্ত্রীর একটা ব্যাপারে আপনার কাছে এসেছি। আপনার নাম শুনেই এসেছি আর কি। আমার নাম শুনে এসেছেন? জি। আমার এত নাম ডাক আছে তা তো জানতাম না। স্পেসিফিক্যালি বলুন তো, কার কাছে শুনেছেন? আনিস আমতা আমতা করতে লাগলো। ভদ্রলোক অসহিষ্ণু স্বরে বললেন, বলুন, কে বলল? আমাদের অফিসের এক ভদ্রলোক, কমলেন্দু বাবু। আপনি নাকি তার বোনের চিকিৎসা করেছিলেন।
ও আচ্ছা আচ্ছা, চিনেছি, কমলেন্দু। শোনেন, আমি কিন্তু ডাক্তার না, জানেন তো। জি স্যার, জানি। আচ্ছা, আগে এক কাপ চা খান, তারপর কথা বলি। রুগীটি কে বললেন? আপনার স্ত্রী? জি। বয়স কত? 16-17। বলেন কি, আপনার বয়স তো মনে হয় 40-এর মতো, ঠিক না? আনিস শুকনো গলায় বলল, আমার 37। এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করেছেন কেন? এটা আবার কেমন প্রশ্ন? আনিসের মনে হলো কমলেন্দু বাবুর কথা শুনে এখানে আসাটা ঠিক হয়নি। ভদ্রলোকের নিজেরই মনে হয় মাথার ঠিক নেই। একজন অপরিচিত মানুষকে কেউ এরকম কথা জিজ্ঞেস করে? বলুন বলুন, এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করলেন কেন? হয়ে গেছে আর কি। বলতে চান না বোঝা যাচ্ছে। ঠিক আছে, বলতে হবে না। চার কথা বলে আসি, চা খেয়ে তারপর শুরু করব। ভদ্রলোক আনিসকে বাইরে বসিয়ে ভেতরে চলে গেলেন। তারপর আর আসার নামগন্ধ নেই। 8-9 বছরের একটা বাচ্চা মেয়ে এক কাপ দারুণ মিষ্টি স্বরভাষা চা দিয়ে গেল। তারপর আর কোনো সাড়া শব্দ নেই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আনিস বেশ কয়েকবার কাশলো, দুবার গলা উঁচিয়ে ডাকলো, বাসায় কেউ আছেন? কোনো সাড়া নেই। কি ঝামেলা! কমলেন্দুবাবু অবশ্য বারবার বলে দিয়েছেন এই লোকের কথাবার্তার ঠিক ঠিকানা নেই। তবে লোকটা অসাধারণ। আনিসের কাছে অসাধারণ কিছু মনে হয়নি। তবে চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ, এইটি অবশ্য প্রথমেই চোখে পড়ে। আর দ্বিতীয় যে জিনিসটি চোখে পড়ে সেটা হচ্ছে তার আঙুল। অস্বাভাবিক লম্বা লম্বা সবকটা আঙুল। এই যে, অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না না, ঠিক আছে। ঠিক থাকবে কেন? ঠিক না। লোকটি এই প্রথমবার হাসলো, থেমে থেমে বলল, আলসার আছে তো, ব্যথায় কাহিল হয়ে শুয়েছিলাম, অমনি ঘুম এসে গেল। আমি তাহলে অন্য একদিন আসি? না না, এসেছেন যখন বসুন। চা দিয়েছিল? জি। বেশ, এখন বলুন কি বলবেন। আনিস চুপ করে রইল। এটা এমন একটা ব্যাপার যা চট করে অপরিচিত কাউকে বলা যায় না। ভদ্রলোক শান্ত স্বরে বললেন, আপনার স্ত্রীর মাথার ঠিক নেই, তাই তো? জি না স্যার, মাথা ঠিক আছে। পাগল নন? জি না। তাহলে আমার কাছে এসেছেন কেন? মাঝে মাঝে সে অস্বাভাবিক আচরণ করে। কিরকম অস্বাভাবিক? ভয় পায়। মাঝে মাঝে এরকম হয়। ভয় পায়? তার মানে কি? কিসের ভয়? ভূতের ভয়। ঠিক জানেন ভূতের ভয়টা? এটা ভূতেরই ভয়? জি না, ঠিক জানি না, মনে হয় এরকম। ভদ্রলোক একটা চুরুট ধরিয়ে খক খক করে কাশতে কাশতে বললেন, বার্মা থেকে আমার এক বন্ধু এনেছে, অতি বাজে জিনিস। আনিস কিছু বলল না। তবে এই ভদ্রলোকের স্টাইলটি তার পছন্দ হলো। ভদ্রলোক অবলীলায় অন্য একটা প্রসঙ্গ নিয়ে এসেছেন, এবং এবং এমন ভাবে কথা বলছেন যেন আগের কথাবার্তা তার কিছুই মনে নেই। এরকম চুরুট 4-5টা খেলে যক্ষা হয়ে যাবে। আপনাকে দেবো একটা? জি না। ফেলে দিলে মায়া লাগে বলে খাই। খাওয়ার জিনিস না, অখাদ্য। তবে হাভানা চুরুটগুলি ভালো। হাভানা চুরুট খেয়েছেন কখনো? জি না। খুব ভালো। মাঝে মাঝে আমার এক বন্ধু আমাকে দিয়ে যায়। ভদ্রলোক চুরুটের টান দিয়ে আবার ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। কাশি থামতেই বললেন, এখন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, যথাযথ জবাব দেবেন। জি আচ্ছা। প্রথম প্রশ্ন, আপনার স্ত্রী কি সুন্দরী? জি। বেশ সুন্দরী? জি। আপনার স্ত্রী কখন ভয় পান? রাতে না দিনে? সাধারণত রাতে। তবে একবার দুপুরে ভয় পেয়েছিল। ভয়টা কিরকম সেটা বলেন তো? মনে হয় কিছু একটা দেখে। সববার কি একই জিনিস দেখেন নাকি এক একবার এক এক রকম? এটা আমি ঠিক বলতে পারছি না। এই সময় কি তিনি কোনো রকম গন্ধ পান? আমি ঠিক বলতে পারছি না। যখন সুস্থ হয়ে ওঠেন তখন কি তার ভয়ের কথা মনে থাকে? বেশিরভাগ সময় থাকে না, তবে মাঝে মাঝে থাকে। আপনার স্ত্রীর স্বাস্থ্য নিশ্চয়ই খারাপ? জি। উনি প্রথম কখন ভয় পেয়েছিলেন বলতে পারেন? জি না, তবে খুব ছোটবেলায়। প্রথম ভয়ের ঘটনাটা আমাকে বলুন। আমি সেটা ঠিক জানি না। আপনি অনেক কিছুই জানেন না মনে হচ্ছে। আপনার স্ত্রীকে একদিন নিয়ে আসুন। আনিস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তাকে আনতে চাই না। কেন চান না? সে খুব সে খুব সেনসিটিভ। যদি টের পেয়ে যায় যে তার এই অস্বাভাবিকতা নিয়ে আমি লোকজনের সাথে আলাপ করছি, তাহলে খুব মন খারাপ করবে। দেখুন ভাই, আপনার স্ত্রীর সঙ্গে কথা না বলে কিছুই করা যাবে না। আপনার স্ত্রী অসুস্থ এবং আমার মনে হচ্ছে এই অসুখ দ্রুত বেড়ে যাবে। আপনি তাকে নিয়ে আসবেন। আনিস উঠে দাঁড়ালো, ক্ষীণ স্বরে বলল, আপনাকে কত দেব? ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন,
কমলেন্দু বাবু কি আপনাকে বলেননি আমি ফিস নেই না? এই কাজটা আমি শখের খাতিরে করি, বুঝতে পারছেন? জি পারছি। তবে আপনি যদি ভালো গোলাপের চারা পান আমাকে তাহলে দিতে পারেন। আমার গোলাপের খুব শখ। সব মিলিয়ে 30টা ডিফারেন্ট ভ্যারাইটির চারা আমার কাছে আছে। একটা আছে দারুণ ইন্টারেস্টিং, হাঁসফুলের মতো ছোট সাইজের গোলাপ। তাই নাকি? জি, ওরা বলে মাইক্রো রোজ, হল্যান্ডের গোলাপ, কড়া গন্ধ। দেখবেন? আরেকদিন দেখবো, আজ দেরি হয়ে গেছে। আমার স্ত্রী একা থাকে। ও তাই নাকি? শোনেন, তাকে একা রাখবেন না। কখনো যেন মেয়েটি একা না থাকে, এটা খুবই জরুরি। রাস্তায় নেমে আনিসের মন খারাপ হয়ে গেল। খামোখা সময় নষ্ট। লোকটি তেমন কিছু জানে না। কমলেন্দুবাবু যে সব আধ্যাত্মিক শক্তি টক্তির কথা বলেছেন সেসব মনে হয় নেহাতি গালগপ্প। তবে লোকটির কথাবার্তা বেশ ফোর্সফুল। রানুকে বুঝিয়ে সুঝিয়ে একবার এনে দেখালে হয়, ক্ষতি তো কিছু নেই। তাছাড়া ভদ্রলোক খুব সম্ভব ফেলনাও নন, ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্টের টিচার। একেবারে কিছু না জেনে তো কেউ মাস্টারি করে না। কিছু নিশ্চয়ই জানেন। মানুষের চেহারা দেখে কি অনুমান করাটা আসলে ঠিক না। আনিস অফিসে চলে গেলে রানুর খুব একলা লাগে। কিছুই করার থাকে না। গোছানো আলনা আবার নতুন করে গোছায়। বসার ঘরের বেতের সোফা ঝাড়ন দিয়ে ঝাড়ে। শোবার মেঝে ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে চকচকে করে ফেলে, তবুও সময়টা কাটে না। একসময় তেতলার বারান্দায় গিয়ে বসে। এবাড়ির ছোট বারান্দাটি তার খুব পছন্দ। গ্রিল দেওয়া বারান্দাটি গোলাকার। এখানে বসে অনেক দূর পর্যন্ত দেখা যায়। সামনেই একটা মেয়েদের স্কুল। টিফিন টাইমে মেয়েগুলোর কাণ্ড কারখানা দেখতে এমন মজা লাগে। রানু প্রায় সারা দুপুর বারান্দাতেই বসে থাকে। একা একা ঘরে বসে থাকতে ভালো লাগে না। কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। একটু যেন ভয় ভয়ও লাগে। অবশ্য যখন দুপুর গড়িয়ে বিকেল নামতে থাকে তখন ভয় ভয় ভাবটা কমে যায়। বিকেলবেলা বাড়িওয়ালার মেয়ে দুটি তাদের ভেতরের দিকের বাগানে বসে মজা করে চা খায়। চা খেতে খেতে দুজনেই খুব হাসাহাসি করে। এক এক দিন ওদের বাবাও সঙ্গে বসেন। রানুর দেখতে বেশ লাগে। ছোট মেয়েটির সঙ্গে রানুর কিছুদিন আগে আলাপ হয়েছিল। বেশ মেয়েটি, খুব স্মার্ট, দেখতেও সুন্দর। একদিন দুপুরে রানু বারান্দায় এসে বসেছে। মেয়েটি এসে উপস্থিত, মুখে চাপা হাসি, হাতে কি একটা বই। এসেই বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি কথা? আপনি সারাদিন বারান্দায় বসে থাকেন কেন? সারাদিন কোথায়, দুপুর বেলায় বসি। কিছু করার নেই তো, একা একা লাগে। তা ঠিক। বসবো আপনার এখানে? আজ আমি কলেজে যাইনি। বোটানি প্র্যাকটিক্যাল ছিল আজকে। বেটা খুব সহজভাবে বসলো। ঘন্টাখানেকের মধ্যে এক গাদা কথা বলল। তারপর যাবার সময় হঠাৎ বলল, আরেকটা কথা জিজ্ঞেস করব? করো। আপনি এত সুন্দর কেন? যে আমার চেয়েও সুন্দরী তাকে আমার ভালো লাগে না। রানু কি বলবে ভেবে পেল না। মেয়েটি হাসতে হাসতে বলল, আমাদের ক্লাসের মেয়েদের কি ধারণা জানেন? তাদের ধারণা আমি হচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মহিলা। ওদের একদিন এনে আপনাকে দেখিয়ে দেব। ঠিক আছে, দিও। আরেকটু বসো। চা খাবে? না, চা আমি বেশি খাই না। বেশি চা খেলে গায়ের রং ময়লা হয়ে যায়। মেয়েটি যেমন হুট করে এসেছিল তেমনি হুট করে নিচে নেমে গেল। বেশ লাগলো রানুর। নতুন বাসাটা তার ভালোই লাগছে। পুরনো ঢাকায় হলেও বেশ নিরিবিলি। মালিবাগের মালিবাগের বাসাটার মতো না। নিঃশ্বাস নেবার জন্য জায়গা ছিল না সেখানে। পাশ দিয়ে রাত দিন রিক্সা যাচ্ছে, গাড়ি যাচ্ছে। জঘন্য। এই বাসাটা ভেতরের দিকে। বাড়িওয়ালা ভদ্রলোকও বেশ ভালো মানুষ। প্রথম দিনেই আনিসকে বলেছেন, আমার বাড়ি ভাড়া দেওয়ার দরকার নেই। টাকার জন্য তো বাড়ি ভাড়া দেওয়ার কিছু নেই, টাকা যথেষ্ট আছে। তবু 2 ঘর ভাড়াটে রাখি, কারণ এত বড় বাড়িতে মানুষ না থাকলে ভালো লাগে না। কবরখানা কবরখানা ভাব চলে আসে। তবে সবাইকে আমি বাড়ি ভাড়া দেই না। আপনাকে দিচ্ছি কারণ আপনাকে পছন্দ হয়েছে। ভাড়াও খুব কম, মাত্র 600 টাকা। 3 রুমের এত বড় একটা বাড়ি 600 টাকায় পাওয়া ভাগ্যের ব্যাপার। রানু এখানে এসে হাঁপ ছেড়ে বেঁচেছে। তার সবচেয়ে পছন্দ হয়েছে বাথরুম। বড় ঝকঝকে একটা বাথরুম। বাসাটা রানুর খুব পছন্দ হয়েছিল। আনিস যখন বলল, কি নেব, পছন্দ হয়? হয়। ভালো করে ভেবে বলো নেব কিনা। 2 দিন পর যদি বলো পছন্দ না, তাহলে মুশকিলে পড়বো। মালিবাগের বাসাটা ভালো ছিল, শুধু শুধু বদলালাম। এই বাসাটাও ভালো। রানু খুব খুশি মনে নতুন বাসা সাজালো।
নিজেই পর্দা কিনে আনলো, সারা রাত জেগে সেলাই করলো। তার উৎসাহের সীমা নেই। বুঝলে রানু, সবার সঙ্গে মিলেমিশে থাকবে, অন্যদের বাসায় টাসায় যাবে। একা একা থাকার অভ্যাসটা ভালো না। যাবে তো? যাবো। একা থাকলেই মানুষের মনের মধ্যে নানা রকম প্রবলেম দেখা যায়, বুঝলে? সব ভাড়াটের সঙ্গে খাতির রাখবে। ভাড়াটে তো মাত্র একজন, ওই ওনার বাসাতেই যাবে, বাড়িওয়ালার বাসায়ও যাবে। আচ্ছা, যাবে। রানু অবশ্য যায়নি কোথাও, তার ভালো লাগে না। অন্যদের মতো সে কারোর সঙ্গে সহজভাবে মিশতে পারে না। অন্যদের সামনে কেমন যেন আড়ষ্ট লাগে। বারান্দার বেতের চেয়ারটাতে বসে থাকতেই তার বেশি ভালো লাগে। দুপুরটাই যা কষ্টের। দুপুরটা কেটে গেলেই অন্যরকম একটা শান্তি লাগে। কিন্তু আজকের দুপুরটা দীর্ঘ, কিছুতেই আর কাটছে না। বারান্দায় বসে থাকতেও ভালো লাগছে না। মেয়েদের স্কুলটাও কি কারণে যেন বন্ধ। চারদিকে চুপচাপ, বড্ড ফাঁকা। কিছুক্ষণ শুয়ে থাকলে কেমন হয়? ঘরের ভেতরটা কেমন যেন অন্যরকম। রানু ভেতরে ঢুকে জানালার পর্দা ফেলে দিল। অনেকখানি অন্ধকার হয়ে গেল। অন্ধকার ও চুপচাপ। আর তখন স্পষ্ট গলায় কেউ ডাকলো, রানু, রানু। কয়েক মুহূর্ত রানু নড়ল না, অপেক্ষা করতে লাগলো। কিন্তু যে ডেকেছে সে দ্বিতীয়বার আর ডাকলো না। রানুর এরকম চারদিকে নিস্তব্ধতার মধ্যে একজন অশরীরী কেউ ডেকে ওঠে। অসংখ্য অসংখ্য বার সে শুনেছে এই ডাক। কে সে? কোত্থেকে আসে সে? রানু ফিসফিস করে বলল, কে? কোনো জবাব পাওয়া গেল না। কে তুমি? জানালার পর্দাটা শুধু কাঁপছে। বিকেল হয়ে আসছে। রানু ছোট একটি নিঃশ্বাস ফেলে বারান্দায় এসে দাঁড়ালো। নিচের বাগানে বাড়িওয়ালার বড় মেয়েটি হাঁটছে। নীলু বোধ হয় ওর নাম। এই মেয়েটি তার বোনের মতো নয়, গম্ভীর, কথাবার্তা প্রায় বলে না। তবু ওকে দেখলেই রানুর মনে হয় মেয়েটি বড় ভালো, মায়াবতী মেয়ে। রানু দেখলো বিষণ্ণ ভঙ্গিতে মেয়েটি একা একা বসে আছে। তার ইচ্ছা হলো নিচে নেমে ওর সঙ্গে কথা বলে, কিন্তু সে গেল না। নীলু দুইবার বিজ্ঞাপনটা পড়ল। বেশ একটা মজার বিজ্ঞাপন। বিজ্ঞাপনটা হলো, কেউ কি আসবেন? আমি একজন নিঃসঙ্গ মানুষ। স্ত্রীর মৃত্যুর পর একা জীবনযাপন করছি। সময় আর কাটে না। আমার দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনীর নিঃসঙ্গতা কাটাতে কেউ আমাকে 2 লাইন লিখবেন। জিপিও বক্স নাম্বার 73। দৈনিক পত্রিকায় এরকম বিজ্ঞাপন দেওয়ার মানে কি? সাপ্তাহিক কাগজগুলোতে এইসব থাকে, ছেলে ছোকরাদের কাণ্ড। এই লোকটি নিশ্চয়ই ছেলে ছোকরা নয়, বুড়ো হাবরাদের একজন। বাবা, এটা পড়েছ? নীলু জাহিদ সাহেবের হাতে কাগজটা গুজে দিল। বাবা, এই বিজ্ঞাপনটি পড়ো তো। জাহিদ সাহেব নিজেও ভুরু কুঞ্চিত করে 2বার পড়লেন। তার মুখের ভঙ্গি দেখে মনে হলো বেশ বিরক্ত হয়েছেন। পড়েছ? হুম, পড়লাম। কি মনে হয় বাবা? কি আবার মনে হবে? কিছুই মনে হয় না। দেশটা রসাতলে যাচ্ছে। খবরের কাগজওয়ালারা এইসব ছাপে কিভাবে? নীলু হাসি মুখে বলল, ছাপাবে না কেন? দেশটা বিলাত আমেরিকা নয়, বুঝলি? আর ভালো করে পড়লেই বোঝা যায় লোকটার একটা বদ মতলব আছে। কই, আমি তো বদ মতলব কিছু বুঝছি না। জাহিদ সাহেব গম্ভীর হয়ে বললেন, দেখিস তুই আবার চিঠি লিখে বসবি না। নীলু মুখ নিচু করে হাসল। হাসছিস কেন? এমনি হাসছি। চিঠি লিখবার কথা ভাবছিস না তো মনে মনে? হুম। নীলু মুখে উহু বললেও মনে মনে ঠিক করে ফেললো গুছিয়ে একটা চিঠি লিখবে। দেখা যাক না কি হয়। কি লেখে লোকটিকে? রাতে ঘুমোতে যাওয়ার আগে সে সত্যি একটা চিঠি লিখে ফেললো। মোটামুটি বেশ দীর্ঘ চিঠি। চিঠিতে সে লিখল, জনাব, আপনার বিজ্ঞাপনটি পড়লাম, লিখলাম কয়েক লাইন। এতে কি আপনার নিঃসঙ্গতা কাটবে? আমার বয়স 18। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমরা 2 বোন। আমার ছোট বোনটির নাম বিলু। সে হলিক্রস কলেজে পড়ে। আমরা 2 বোনই খুব সুন্দরী। এই যা, এটা আপনাকে লেখা ঠিক হলো না, তাই না? নাকি সুন্দরী মেয়েদের চিঠি পেলে আপনার নিঃসঙ্গতা আরো দ্রুত কাটবে? নীলু চিঠি লিখেই তার মনে হলো যে এরকম লেখাটা ঠিক হচ্ছে না। চিঠির মধ্যে একটা বড় মিথ্যা আছে। সে সুন্দরী নয়। বিলুর জন্য কথাটা ঠিক, তার জন্য নয়। নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে দ্বিতীয় চিঠিটা লিখল। জনাব, আমার নাম নীলু। আমার বয়স 20। আপনার নিঃসঙ্গতা কাটাবার জন্য আপনাকে লিখছি। কিন্তু চিঠিতে কি করে কারো নিঃসঙ্গতা কাটে
আমার জানা নেই। আপনার বয়স কত এটা দয়া করে জানাবেন। নীলু। দ্বিতীয় চিঠিটাও তার পছন্দ হলো না। তার মনে হলো সে যেন কিছুতেই গুছিয়ে আসল জিনিসটা লিখতে পারছে না। রাতে শুয়ে শুয়ে তার মনে হলো হঠাৎ করে সে এত ব্যস্ত হয়ে পড়েছে কেন? চিঠি লেখারই বা কি দরকার? সে নিজেও কি খুব নিঃসঙ্গ? হয়তোবা। এ বাড়িতে আর দুটি মাত্র প্রাণী, বিলু আর বাবা। বাবা দিনরাত নিজের ঘরেই থাকেন। মাসের প্রথম দিকের কয়েকটা দিন বাড়ি ভাড়ার টাকা আদায়ের জন্য অল্প যা নড়াচড়া করেন, তারপর আবার নিজের ঘরেই বন্দী। আর বিলু তো আছে তার অসংখ্য বন্ধু বান্ধব নিয়ে। শুধু মেয়ে বন্ধু নয়, তার আবার অনেক ছেলে বন্ধুও আছে। মহানন্দে আছে বিলু। তবে সে একটু বাড়াবাড়ি করছে। কাল তার কাছে একটা ছেলে এসেছিল, সে রাত 8টা পর্যন্ত ছিল। এসব ভালো নয়। নীলু উকি দিয়ে দেখেছে ছেলেটি ফরফর করে সিগারেট টানছে, হাত নেড়ে নেড়ে কথা বলছে। আর বিলু হাসতে হাসতে ভেঙে পড়ছে। ভাত খাওয়ার সময় নীলু কিছু বলবে না করেও বলল, ছেলেটা কে রে? কোন ছেলে? ওই যে রাত 8টা পর্যন্ত গল্প করলি। ও, সে তো রুবির ভাই। মহা চালবাজ। নিজেকে খুব বুদ্ধিমান ভাবে, আসলে মহা গাধা। বলতে বলতে খিলখিল করে হাসে বিলু। মহা গাধা হলে এতক্ষণ বসিয়ে রাখলি কেন? যেতে যাচ্ছিল না, কি করব? বলতে বলতে বিলু আবার হাসলো। বিলু এমন মেয়ে যার উপর কখনো রাগ করা যায় না। নীলু কখনো রাগ করতে পারে না। মাঝে মাঝে বাবা দুই একটা কড়া কথা বলে, তখন বিলু রাগ করে খাওয়া বন্ধ করে দেয়। সে এক মহা যন্ত্রণা। একবার রাগ করে সে পুরো 2 দিন দরজা বন্ধ করে বসেছিল। কত সাধাসাধি, কত অনুরোধ। শেষ পর্যন্ত মগবাজারের ছোট মামাকে আনতে হলো। ছোট মামা বিলুর খুব খাতিরের মানুষ, তার সব কথা সে শোনে। তিনি এসে যখন বললেন, দরজা না খুললে মা আমি কিন্তু আর আসবো না, এই আমার শেষ আশা, তখন দরজা খুলল। এরকম জেদি মেয়ে। নীলুর কোনো জেদ টেদ নেই। কালো এবং অসুন্দরী মেয়েদের জেদ কখনো থাকে না। এদের জীবন কাটাতে হয় একাকী। নীলু বাতি নিভিয়ে ঘুমোতে চেষ্টা করলো। ছোটবেলায় বাতি নেভানোর সঙ্গে সঙ্গে তার ঘুম আসতো। এখন আর আসে না। অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করতে হয়। পাশের খাটে টেবিল ল্যাম্প জ্বালিয়ে চোখের উপর একটা গল্পের বই ধরে আছে বিলু। অনেক রাত পর্যন্ত সে পড়বে। পড়তে পড়তে হঠাৎ এক সময় ঘুমিয়ে পড়বে। বাতি নেভাবে না, মশারি ফেলবে না। নীলুকেই উঠে এসে বাতি নেভাতে হবে, মশারি ফেলতে হবে। বিলু, ঘুমা, বাতি নেবা। একটু পর ঘুমাবো। কি পড়ছিস? শীর্ষেন্দুর একটা বই, দারুণ। দিনে পড়িস, আলো চোখে লাগছে। দিনে আমার সময় কোথায়, তুমি ঘুমাও না। নীলু ঘুমাতে পারল না। শুয়ে শুয়ে তাকিয়ে রইল বিলুর দিকে। দিনে দিনে কি যে সুন্দর হচ্ছে মেয়েটা। একই বাবা মার 2 মেয়ে, একজন এত সুন্দর আর অন্যজন এত অসুন্দর কেন? নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। আপা। কি? দারুণ বই, তুমি পড়ে দেখো। প্রেমের? হ্যাঁ, প্রেমের হলেও খুব সিরিয়াস জিনিস। দারুণ। তাই নাকি? হুম। একজন খুব রূপবতী মেয়ের গল্প। তোর মতো একজন? ধুর, আমি আবার সুন্দরী নাকি? আমাদের 3 তলার ভাড়াটের বউটির মতো বলতে পারো। রানু নাম, দেখেছো? না তো। খুব সুন্দরী? ওরে বাপ, দারুণ। হেমা মালিনীর চেয়েও সুন্দর। তুই মেয়েটিকে একবার আসতে বলিস তো আমাদের বাড়িতে, দেখবো। বলবো। তুমি নিজে একবার গেলেই পারো, মেয়েটি ভালো, কথাবার্তায় খুব ভদ্র। ওর বরকে দেখেছো আনিস সাহেব? হ্যাঁ। ওই লোকটা বোকা ধরনের, বোকার মতো কথাবার্তা। আমাকে আপনি আপনি করে বলে। কলেজে পড়িস, তোকে আপনি বলবে না? ফ্রক পরা কাউকে এরকম একজন বুড়ো মানুষ আপনি বলবে নাকি? বুড়ো নাকি? 40-এর উপর বয়স হবে। মেয়েটার বয়স কত? খুব কম, 14-15 হবে। বিলু বাতি নিভিয়ে দিল এবং নিমিষেই ঘুমিয়ে পড়ল। নীলু জেগে রইল অনেক রাত পর্যন্ত। কিছুতেই তার ঘুম এলো না। ইদানিং তার ঘুম খুব কমে গেছে। রোজই মাঝরাত না হওয়া অবধি ঘুম আসে না। রানু চুলায় ভাত চড়িয়ে বসার ঘরে এসে দেখে বাড়িওয়ালার বড় মেয়েটি ঘরের ভেতর। না জিজ্ঞেস করে ঢুকে পড়লাম, ভাই, আমার নাম নীলু। আসুন আসুন, আপনাকে আমি চিনি, আপনি বাড়িওয়ালার বড় মেয়ে। আজ ইউনিভার্সিটিতে যাননি? হুম। আজ ক্লাস নেই, আপনার সঙ্গে গল্প করতে এলাম। কি করছিলেন? ভাত রান্না করছি। চলুন রান্নাঘরে গিয়ে বসি।
বিলুর কাছ থেকে আপনার খুব প্রশংসা শুনি। বিলুর ধারণা আপনি হচ্ছেন হেমা মালিনী। রানু অবাক হয়ে বলল, হেমা মালিনী কে? আছে একজন, সিনেমা করে, সবাই বলে খুব সুন্দর। আমার কাছে সুন্দর লাগে না, চেহারাটা অহংকারী। রানু মুখ টিপতে টিপে হাসতে হাসতে বলল, সুন্দরী মেয়েরাই তো অহংকারী হয়, আপনিও অহংকারী? রানু হাসতে হাসতে বলল, হ্যাঁ, কিন্তু আমাকে আপনি আপনি বলতে পারবেন না, তুমি করে বলতে হবে। নীলু লক্ষ্য করলো মেয়েটি বেশ রোগা, কিন্তু সত্যি রূপসী। সচরাচর দেখা যায় না। চোখ দুটি কপালের দিকে উঠানো বলে দেবী প্রতিমার চোখের মতো লাগে। সমগ্র চেহারায় খুব সূক্ষ্ম হলেও কোথায় যেন একটা মূর্তি মূর্তি ভাব আছে। কি দেখছেন? তোমাকেই দেখছি ভাই, তোমার চেহারায় একটা মূর্তি মূর্তি ভাব আছে। রানু মুখ কালো করে ফেলল। নীলু অবাক হয়ে বলল, ও কি, তুমি মনে হয় মন খারাপ করলে? না না, মন খারাপ করবো কেন? কিন্তু এমন মুখ কালো করলে কেন? আমি কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে তোমাকে বলেছি। তোমার মতো সুন্দরী মেয়ে আমি খুব বেশি দেখিনি। তবে একবার একটা বিহারি মেয়েকে দেখেছিলাম আমার ছোট মামার বিয়েতে। অবশ্য সে মেয়েটি তোমার মতো রোগা ছিল না, ওর স্বাস্থ্য বেশ ভালো ছিল। আপনি কি একটু চা খাবেন? তুমি আমাকে আপনি করে বলছো কেন? তোমার কি মনে হয় আমার বয়স অনেক বেশি? না, তা মনে হয় না। তুমিও আমাকে তুমি বলবে। আর তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি মাঝে মাঝে তোমার কাছে আসবো। রানু চায়ের কাপ সাজাতে সাজাতে মৃদু স্বরে বলল, আমাকে মূর্তি মূর্তি লাগে এটা বললেন কেন? নীলু অবাক হয়ে বলল, এমনি বলেছি, টানা টানা চোখ তো, সেজন্য। তুমি দেখি ভাই রাগ করেছ। একটা কারণ আছে নীলু, তোমাকে আমি একদিন সব বলবো, তাহলেই বুঝবে। চায় কতটুকু চিনি খাও? 3 চামচ। নীলু অনেকক্ষণ বসলো, কিন্তু কথাবার্তা আর তেমন জমলো না। রানু কেমন যেন অন্য মনস্ক হয়ে পড়েছে, কিছুতেই মন লাগাতে পারছে না, সহজ হতে পারছে না। নীলু বেশ কয়েকবার অন্য প্রসঙ্গ আনতে চেষ্টা করল। ভাষা ভাষা জবাব দিল রানু, এবং একসময় হালকা স্বরে বলল, আমার একটা অসুখ আছে নীলু। কি অসুখ? মাঝে মাঝে আমি ভয় পাই। ভয় পাই মানে? রানু মাথা নিচু করে বলল, ছোটবেলায় একবার নদীতে গোসল করতে গিয়েছিলাম, তারপর থেকেই এরকম হয়েছে। কি হয়েছে? রানু জবাব দিল না। বলো কি হয়েছে। অন্য একদিন বলবো, আজ তুমি তোমার কথা বলো। আমার তো বলার মতো কোনো কথা নেই। তোমার বন্ধুদের কথা বলো। আমার তেমন কোনো বন্ধুও নেই। আমি বলতে গেলে একা একা থাকি। অসুন্দরী মেয়েদের বন্ধু বন্ধু থাকে না। রং খারাপ হলেও মানুষ অসুন্দর হয় না নীলু। আমি নিজে কি, সেটা আমি খুব ভালো করেই জানি। নীলু উঠে পড়ল। রানু বলল, আবার আসবে তো? আসবো। তুমি তোমার ভয়ের কথা টথা কি বলছিলে, সেসব বলবে। বলবো। নীলু পাঠাবে না করেও চিঠিটা পাঠিয়ে দিল, কিন্তু তার পরপরই দুশ্চিন্তার সীমা রইল না। কে জানে, বুড়ো হাবড়ার লোকটি একদিন হয়তো বাসায় এসে হাজির হবে। দারুণ নির্লজ্জার ব্যাপার হবে সেটা। নিতান্ত ছেলে মানুষই কাজ করা হয়েছে। 4-5 দিন নীলুর খুব খারাপ কাটলো, দারুণ অস্বস্তিতে। বুড়ো মতো কোনো মানুষকে আসতে দেখলেই চমকে উঠত। এটাই কি সেই লোকটা কি? যদি সত্যি সত্যি কেউ এসে পড়ে, তাহলে সে ভেবে রেখেছে বলবে, এই চিঠি তো আমার নয়, অন্য কেউ তামাশা করে এই ঠিকানা দিয়েছে। আমি এরকম অজানা অচেনা লোককে চিঠি লিখি না। কেউ অবশ্য এলো না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল, চিঠিরও কোনো উত্তর নেই। লোকটি হয়তো চিঠি পায়নি। ডাক বিভাগের কল্যাণে আজকাল তো বেশিরভাগ চিঠি প্রাপকের হাতে পৌঁছায় না। এতে ক্ষতি যেমন হয়, লাভও তেমন হয়। কিংবা হয়তো এমন হয়েছে, ওই লোক অসংখ্য চিঠি পেয়ে পছন্দ মতো চিঠিগুলোর উত্তর দিয়েছে। নীলুর 3 লাইনের চিঠি তার পছন্দ হয়নি। সে হয়তো লম্বা লম্বা চমৎকার সব চিঠি পেয়েছে, ইনিয়ে বিনিয়ে অনেক কিছু লেখা সেসব চিঠিতে। 10 দিনের মাথায় নীলুর কাছে চিঠি এসে পড়ল। খুবই দামি একটা খামে চমৎকার প্যাডের কাগজে চিঠি, গোটা গোটা হাতের লেখা। কালির রং ঘন কালো, মাখন রাঙা সে কাগজের লেখাগুলো মুক্তোর মতো ফুটে আছে। এত সুন্দর হাতের লেখাও মানুষের হয়? চিঠিটা খুবই সংক্ষিপ্ত। কল্যাণেশু, তোমার চমৎকার চিঠি গভীর আগ্রহ নিয়ে পড়েছি। একজন ব্যথিত মানুষের আবেদন তুমি সাড়া দিয়েছ। তোমাকে ধন্যবাদ। খুব সামান্য একটা উপহার পাঠালাম, প্লিজ নাও। আহমেদ সাবেদ। উপহারটি সামান্য নয়,
অত্যন্ত দামি একটা পিওর পারফিউমের শিশি। নীলু ভেবে পেল না এই লোকটি কি সবাইকে এরকম একটা উপহার পাঠিয়েছে। যারই চিঠির জবাব দিয়েছে তারাই পেয়েছে। কিন্তু তাও কি সম্ভব? নাকি নীলু একাই চিঠির জবাব পেয়েছে? নীলুর বড় লজ্জা করতে লাগলো। সে পারফিউমের শিশিটি লুকিয়ে রাখলো এবং খুব চেষ্টা করতে লাগলো সমস্ত ব্যাপারটা ভুলে যেতে। সে চিঠিটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিল জানলা দিয়ে। কেন এমন একটা বাজে ঝামেলায় জড়ালো সে? কিন্তু দিন সাতেক পর নীলু আবার একটা চিঠি লিখলো। একটা বেশ দীর্ঘ চিঠি। সেখানে শেষের দিকে লেখা, আপনি কে, কি করেন, কিছুই তো জানাননি। আপনার বিজ্ঞাপনটিও দেখছি না। তার মানে কি আপনার নিঃসঙ্গতা এখন দূর হয়েছে? নীলু বেশ কিছুদিন অপেক্ষা করলো চিঠির জবাবের জন্য, কিন্তু কোনো জবাব এলো না। কেন জানেন, নীলুর বেশ মন খারাপ হলো। আরেকটি চিঠি লেখার ইচ্ছা হতে লাগলো, কিন্তু তাও কি হয়? একা একা সে শুধু চিঠি লিখবে? তার এত কি গরজ পড়েছে? দুপুর রাতে আনিসের ঘুম ভেঙে গেল। হাত বাড়ালো অভ্যাস মতো। পাশে কেউ নেই। আনিস ডাকলো, রানু, রানু। কোনো সাড়া নেই। বাথরুম থেকে একটানা পানি পড়ার শব্দ হচ্ছে। বাথরুমে নাকি? আনিস উকি দিল বাথরুমে। কেউ নেই। কোথায় গেল? আনিস গলা উঁচিয়ে ডাকলো, রানু। বসার ঘর থেকে ক্ষীণ হাসির শব্দ এলো। বসার ঘর অন্ধকার। রানু কি সেখানে একা একা বসে আছে নাকি? আনিস বসার ঘরে ঢুকে বাতি জ্বেলেই সঙ্গে সঙ্গে বাতি নিভিয়ে ফেলল। রানু বসার ঘরের ছোট্ট টেবিলে চুপচাপ বসে আছে। তার গায়ে কোনো কাপড় নেই। এই রানু। হুম। কি হয়েছে, তোমার কাপড় কোথায়? খুলে ফেলেছি। বড্ড গরম লাগছে। আনিস এসে রানুর হাত ধরল। হিমশীতল হাত। একটু একটু যেন কাঁপছে। এসো রানু, ঘুমাতে যাই। আমার ঘুমাতে ইচ্ছা করছে না। তুমি যাও। কাল আমরা একজন ডাক্তারের কাছে যাব, কেমন? কেন? তোমার শরীর ভালো না রানু। আমার শরীর ভালোই আছে। না, তুমি খুব অসুস্থ। এসো আমার সঙ্গে। কাপড় পরে ঘুমাতে এসো। রানু কোনো আপত্তি করলো না। সঙ্গে সঙ্গেই উঠে এলো। কাপড় পরলো এবং বাধ্য মেয়ের মতো বিছানায় শুয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। জেগে রইল আনিস। রানুর শরীর দ্রুত খারাপ হচ্ছে। আগে তো এরকম কখনো হয়নি। মিসির আলি টালি নয়, বড় কোনো ডাক্তারকে দেখানো দরকার। খুটখুট করে শব্দ হচ্ছে রান্নাঘরে। ইঁদুরের উপদ্রব। তবু কেন জানি এই শব্দটাকে অন্যরকম মনে হচ্ছে। যেন কেউ হাঁটছে রান্নাঘরে। থপ থপ শব্দ হলো কয়েকবার। আনিস বলল, কে? রান্নাঘরের শব্দটা হঠাৎ থেমে গেল। আনিস বলল, কে, কে? মনের ভুল নাকি? আনিস যেন স্পষ্ট শুনলো রান্নাঘর থেকে কেউ একজন বলল, আমি। স্পষ্ট এবং তীক্ষ্ণ আওয়াজ। মেইলি স্বর। নাকি রানুই বলেছে ঘুমের ঘোরে? এটাই হয়েছে, রানুরই গলা। আনিস হাত বাড়িয়ে রানুকে কাছে টানলো। রানু বলল, হাতটা সরিয়ে নাও, গরম লাগছে। তার মানে কি রানু জেগেছিল এতক্ষণ? রানু। হুম। তুমি জেগেছিলে? হ্যাঁ। আমি যখন বললাম কে কে, তখন কি তুমি বলেছো আমি? রানু চুপ করে রইল। আনিস বলল, বলো, বলেছো এরকম কিছু? হ্যাঁ, বলেছি। কিন্তু তুমি জবাব দিলে কেন? তোমাকে তো কিছু জিজ্ঞেস করিনি। আমি জানতে চাচ্ছিলাম রান্নাঘরে কেউ আছে কিনা। রানু ফিস ফিস করে বলল, আমি তো রান্নাঘরে ছিলাম। আমি রান্নাঘর থেকেই জবাব দিয়েছি। আনিস চুপ করে গেল। বিছানায় উঠে উঠে বসে পরপর দুটি সিগারেট শেষ করলো। বাথরুমে গিয়ে বাতি জ্বালিয়ে রেখে এলো। রান্নাঘরের বাতিও জ্বালিয়ে দিয়ে এলো। থাকুক, সারা রাত বাতি জ্বালানো থাকুক। রানু। কি? কাল তুমি আমার সঙ্গে একজন ডাক্তারের কাছে যাবে, কেমন? ঠিক আছে, যাব। ডাক্তার সাহেব যা যা জানতে চান সব বলবে। রানু জবাব দিল না। মনে হলো সে ঘুমিয়ে পড়েছে। শান্ত, নির্বিঘ্ন ঘুম। কিন্তু রান্নাঘরে আবার শব্দ হচ্ছে। আনিসের মনে হলো সে স্পষ্ট চুরির টুনটুন শব্দ শুনছে। কাচের চুরির আওয়াজ। আনিস কয়েকবার ডাকলো, কে, কে ওখানে? কেউ কোনো জবাব দিল না। বাথরুম থেকে একটানা জল পড়ার শব্দ আসছে। বাড়িওয়ালাকে বলতে হবে কল ঠিক করে দিতে।
একজন কাজের মানুষ রাখতে হবে, পুরুষ মানুষ নয়, মেয়ে মানুষ, যে রাত দিন থাকবে। আত্মীয় স্বজন কাউকে এনে রাখলে ভালো হতো, কিন্তু আনিসের তেমন কোনো আত্মীয় স্বজন নেই যারা এখানে এসে থাকবে। আনিসের ঘুম এলো শেষ রাতের দিকে। মিসির সাহেবের সঙ্গে তারা প্রায় 2 ঘন্টা সময় কাটালো। রানু খুব সহজ স্বাভাবিক আচরণ করলো। এর প্রধান কৃতিত্ব অবসর মিসির সাহেবের। তিনি খুব আন্তরিক ভঙ্গিতে কথাবার্তা বললেন। এক পর্যায়ে রানু বলল, আপনি আমাকে তুমি করে বলবেন। আমি আপনার মেয়ের বয়সী। মেয়ের বয়সী হলে কি, আমার তো মেয়ে নেই, বিয়েই করিনি। রানু কিছু একটা বলতে গিয়েও বলল না। ভদ্রলোক সেটি লক্ষ্য করলেন। তুমি কি কিছু বলতে চাচ্ছিলে? জি না। কিছু বলতে চাইলে বলতে পারো। না, আমি কিছু বলবো না। মিসির সাহেব চায়ের ব্যবস্থা করলেন। চা খেতে খেতেই নিতান্ত সহজ ভঙ্গিতে বললেন, আনিস সাহেব বলেছিলেন তুমি যা স্বপ্নে দেখো তাই সত্যি হয়। হুম। যা স্বপ্ন দেখো তাই হয়? শুধু স্বপ্ন না, যা আমার মনে আসে তাই হয়। বলো কি? আপনার বিশ্বাস হচ্ছে না, তাই না? বিশ্বাস হবে না কেন? পৃথিবীতে অনেক অদ্ভুত ব্যাপার আছে। পৃথিবীটা বড় অদ্ভুত। বলতে বলতে মিসির আলি ড্রয়ার খুলে চৌকা ধরনের 4টি কার্ড বের করলেন। হাসি মুখে বললেন, রানু, এই কার্ডগুলোতে ডিজাইন আঁকা আছে। আমি এক একটি টেবিলের উপর রাখবো। ডিজাইনগুলো থাকবে নিচে। তুমি না দেখে বলতে চেষ্টা করবে। রানু অবাক হয়ে বলল, না দেখে বলবো কিভাবে? চেষ্টা করে দেখো, পারতেও তো পারো। বলো দেখি, এই কার্ডটিতে কি আঁকা আছে? কি আশ্চর্য, কি করে বলবো? আন্দাজ করো, যা মনে আসে তাই বলো। একটা ক্রস চিহ্ন আছে, ঠিক হয়েছে? তা বলবো না। এবার বলো এটিতে কি আছে? খুব ছোট ছোট সার্কেল। কটি বলতে পারো? মনে হচ্ছে 3টি, 4টিও হতে পারে। মিসির সাহেব কার্ডগুলো ডয়ারে রেখে সিগারেট ধরালেন। তাকে কেমন যেন চিন্তিত মনে হতে লাগলো। আনিস বলল, ও কি বলতে পেরেছে? মিসির সাহেব তার জবাব না দিয়ে বললেন, রানু, এবার তুমি বলো, প্রথম ভয়টা তুমি কিভাবে পেলে? সবকিছু বলবে, কিছুই বাদ দেবে না। আমি তোমাকে সাহায্য করতে চেষ্টা করছি। রানু চুপ করে রইল। তুমি নিশ্চয়ই চাও তোমার অসুখটা সেরে যাক, চাও না? চাই। তাহলে বলো, কোনো কিছুই বাদ দেবে না। রানু তাকালো আনিসের দিকে। মিসির আলি বললেন, আনিস সাহেব, আপনি না হয় পাশের ঘরে গিয়ে বসেন। ওই ঘরে অনেক বইপত্র আছে, বসে বসে পড়তে থাকুন। ন্যাশনাল জিওগ্রাফির কারেন্ট ইস্যুটা আছে, গতকালই এসেছে। রানু বলতে শুরু করলো। মিসির আলি শুনতে লাগলেন চোখ বন্ধ করে। একটি প্রশ্নও জিজ্ঞেস করলেন না। মাঝখানে একবার শুধু বললেন, পানি খাবে? তৃষ্ণা পেয়েছে? রানু মাথা নাড়ল। তিনি পানির জগ এবং গ্লাস নিয়ে এলেন। শান্ত স্বরে বললেন, চোখে মুখে পানি দিয়ে নাও, ভালো লাগবে। রানু সেসব কিছুই করল না। শান্ত ভঙ্গিতে বসে রইল। কথা বলতে লাগলো স্পষ্ট স্বরে। রানুর প্রথম গল্প। আমার বয়স তখন 11-12 বছর। আমি মধুপুরে আমার এক চাচার বাড়িতে বেড়াতে গেছি, চাচাতো বোনের বিয়েতে। চাচাতো বোনটির নাম হচ্ছে অনুফা। খুবই ভালো মেয়ে। কিন্তু চাচা বিয়ে ঠিক করেছেন একটা বাজে ছেলের সঙ্গে। ছেলের প্রচুর জায়গা টায়গা আছে, কিন্তু কিছুই করে না। দেখতেও বাজে, দাঁত উঁচু, মুখে বসন্তের দাগ। দারুণ বেটে। অনুফা আপার এই নিয়ে খুব মন খারাপ, প্রায় এই নিয়ে কাঁদে। আমি তাকে সান্ত্বনা টান্তনা দিতে চেষ্টা করি, কিন্তু আমি নিজে একটা বাচ্চা মেয়ে, তাকে কি সান্ত্বনা দেব? তবে আমার সঙ্গে অনুফা আপার খুব ভাব ছিল। আমাকে অনেক গোপন কথা টথা বলতো। যাই হোক, গায়ে হলুদের দিন খুব রং খেলা হলো। আমাদের ওদিকে রং খেলা হচ্ছে, উঠোনে কাদা ফেলে তাতে গড়াগড়ি খাওয়া। সারাদিন রং খেলে কাদা মেখে সবাই ভূত হয়ে গেছি। ঠিক করা হলো সবাই মিলে নদীতে গোসল সেরে আসবো। চাচা অবশ্যই আপত্তি করলেন, মেয়ে ছেলেরা নদীতে যাবে কি। চাচার আপত্তি অবশ্য টিকলো না। আমরা মেয়েরা সবাই দল বেঁধে নদীতে গোসল করতে গেলাম। বাড়ি থেকে অল্প কিছু দূরেই নদী। আমরা প্রায় 30-40 জন মেয়ে। খুব হইচই হচ্ছে। সবাই মিলে মহানন্দে পানিতে ঝাঁপাঝাঁপি করছি। সেখানেও খুব কাদা ছড়াছড়ি শুরু হলো। ঠিক তখন একটা কাণ্ড হলো। মনে হলো একজন কে যেন আমাকে, আমার পা জড়িয়ে ধরেছে। নির্ঘাত কেউ তামাশা করছে। আমি হাসতে হাসতে বললাম, এই ভালো হবে না, ছাড় বলছি, ছাড়।
কিন্তু যে পা ধরেছে সে ছাড়ল না। হঠাৎ মনে হলো সে টেনে আমার পায়জামাটা খুলে ফেলতে চেষ্টা করছে। তখন আমি চিৎকার দিলাম। সবাই মনে করলো কোনো একটা তামাশা হচ্ছে। কেউ কাছে এলো না। কিন্তু ততক্ষণে আমার পায়জামাটা খুলে ফেলেছে। আর আর এই সময় মিসির সাহেব বললেন, বুঝতে পারছি। তারপর কি হলো? সবার প্রথম অনুফা আপা ছুটে এসে আমাকে ধরলেন। তারপর অন্যরা ছুটে এলো। যে আমার পা জড়িয়ে ধরেছিল সে আমাকে শক্ত করে চেপে ধরে গভীর জলের দিকে টেনে নিতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান হবার পর শুনেছি ওরা আমাকে বহু কষ্টে টেনে পাড়ে তুলেছে এবং দেখেছে একটা মরা মানুষ আমাকে জড়িয়ে ধরে রেখেছে। ওই মরা মানুষটাকে গ্রামের লোকেরা নদীর পাড়ে মাটির চাপা দিয়েছিল। সেসব কিছুই অবশ্য আমি দেখিনি, শুনেছি। কারণ আমার কোনো জ্ঞান ছিল না। চাচা আমার চিকিৎসার জন্য আমাকে ঢাকা নিয়ে এসেছিলেন। সবাই ধরে নিয়েছিল আমি বাঁচবো না, কিন্তু বেঁচে গেলাম। এইটুকুই আমার প্রথম ভয়ের গল্প। রানু গল্প শেষ করে পুরো এক গ্লাস পানি খেলো। মিসির আলী সাহেব বললেন, ওই লোককে তুমি দেখোনি? জি না। গ্রামের অন্যরা তো দেখেছে। কিরকম ছিল দেখতে? আমি জানি না, কাউকে জিজ্ঞেস করিনি। কেউ আমাকে কিচ্ছু বলেনি। এরপর কি তুমি কখনো তোমার চাচার বাড়িতে গিয়েছিলে? জি না, কখনো যাইনি। আরেকটি কথা তুমি বলেছিলে, ওই লোকটি তোমার পাজামা টেনে খুলে ফেলতে চেষ্টা করছিল। তোমাকে যখন টেনে তোলা হলো তখন কি পায়জামা পরনে ছিল? জি না, ছিল না। মিসির আলি সাহেব সিগারেট ধরিয়ে নিচু গলায় বললেন, আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটা জিনিস তুমি আমাকে বলনি, কিছু একটা বাদ দিয়ে গেছো। রানু জবাব দিল না। যে জিনিসটা বাদ দিয়েছো সেটা আমার শোনা দরকার। সেটা কি বলবে? অন্য আরেকদিন বলবো। ঠিক আছে, অন্য একদিন শুনবো। তোমাকে আসতে হবে না। আমি গিয়ে শুনে আসবো। রানু কিচ্ছু বলল না। মিসির আলি সাহেব কিছুক্ষণ ভুরু কুঁচকে থেকে হঠাৎ বললেন, যখন তুমি একা থাকো তখন কি কেউ তোমার সঙ্গে কথা বলে? হ্যাঁ। মিসির আলি খুব উৎসাহ বোধ করলেন। ব্যাপারটা গুছিয়ে বলো। মাঝে মাঝে কে যেন আমাকে নাম ধরে ডাকে। পুরুষদের গলায়? জি না, মেয়েদের গলায়। শুধু ডাকে? অন্য কিছু বলে না? জি না। এবং যে ডাকে তাকে কখনো দেখা যায় না? জি না। এটা প্রথম কখন হয়? অর্থাৎ প্রথম কখন শুনলে? নদীর ব্যাপারটা ঘটার আগেই? হ্যাঁ। কতদিন আগে? আমার ঠিক মনে নেই। আচ্ছা, ঠিক আছে, আজ এই পর্যন্ত। রানুরা উঠে দাঁড়ালো। মিসির আলি ভারী গলায় বললেন, আবার দেখা হবে। রানু কিচ্ছু বলল না। আনিস বলল, আমরা তাহলে যাই। আচ্ছা, ঠিক আছে। মিসির আলি ওদের রিক্সা পর্যন্ত এগিয়ে দিতে এলেন। ওরা রিক্সায় উঠবার সময় তিনি হঠাৎ বললেন, রানু, যে তোমার পা জড়িয়ে ধরেছিল ওর নাম কি? ওর নাম জালাল উদ্দিন। কি করে জানলে ওর নাম জালাল উদ্দিন? রানু তাকিয়ে রইল, কিছু বলল না। মিসির আলি সাহেব বললেন, ঠিক আছে, পরে কথা হবে। রিকশায় ওরা দুইজনই কোনো কথা বলল না। আনিসের একবার মনে হলো রানু কাঁদছে। সে সিগারেট ধরিয়ে সহজ স্বরে বলল, ভদ্রলোককে তোমার কেমন লাগলো রানু? ভালো, বেশ ভালো লোক। উনি আসলে কি করেন? উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট টাইম টিচার। ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট পড়ান। খুব জ্ঞানী লোক। ইউনিভার্সিটির টিচাররা এমন রোগা হয় তা তো জানতাম না। আমার ধারণা ছিল তারা খুব মোটাসোটা হন। রানু শব্দ করে হাসলো। আনিস বলল, আজ বাইরে খাওয়া দাওয়া করলে কেমন হয়? শুধু শুধু টাকা খরচ। তোমার গিয়ে রান্না চড়াতে হবে না। চলো না, কিছু পয়সা খরচ হোক। কোথায় খাবে? আছে আমার একটা চেনা জায়গা। নান রুটি আর কাবাব। কি বলো? মিসির আলি সাহেব দেখলেন তার ঘরের সামনে 4টি মেয়ে দাঁড়িয়ে আছে। কোনো টিউটোরিয়াল ক্লাস আছে নাকি? আজ বুধবার। টিউটোরিয়াল ক্লাস থাকার কথা না। তবে কে জানে, হয়তো নতুন রুটিন দিয়েছে। তিনি এখনো নোটিশ পাননি। এই, তোমাদের কি ব্যাপার? মেয়েগুলো জড়সড় হয়ে গেল। কি, তোমাদের সঙ্গে কোনো ক্লাস আছে? জি না স্যার। তাহলে কি? কিছু বলবে? স্যার, নোটিশ বোর্ডে আপনি একটা নোটিশ দিয়েছিলেন, সেই জন্য এসেছি। কিসের নোটিশ? তিনি ভুরু কুঁচকালেন। মেয়েগুলো মুখ চাওয়াচাই করতে লাগলো। কি নোটিশ দিয়েছিলাম? স্যার, আপনি লিখেছিলেন কারো এক্সট্রা সেন্সরি পারসেপশনের ক্ষমতা আছে কিনা আপনি পরীক্ষা করে বলে দেবেন। মিসির আলি সাহেবের সমস্ত ব্যাপারটা মনে পড়ল। মাস দুয়েক আগে এরকম একটা নোটিশ দিয়েছিলেন ঠিকই, কিন্তু এই প্রথম 4জনকে পাওয়া গেল যারা উৎসাহী এবং সব কয়টাই মেয়ে। মেয়েগুলো রোগা। তার মানে কি?
অকল্টের ব্যাপারে রোগামেরাই বেশি উৎসাহী। তিনি মনে মনে একটা নোট তৈরি করলেন এবং তৎক্ষণাৎ তার মনে হলো বিষয়টা ইন্টারেস্টিং, একটা সার্ভে করা যেতে পারে। এসো তোমরা ঘরে এসো। তাহলে তোমরা জানতে চাও তোমাদের ইএসপি আছে কিনা? মেয়েগুলো কথা বললো না, যেন একটু ভয় পাচ্ছে। মুখ সবারই শুকনো। বসো তোমরা, চেয়ারে আরাম করে বসো। ওরা বসলো। নিসার আলি সাহেব একটা সিগারেট ধরালেন, নিচু গলায় বললেন, সব মানুষের মধ্যেই ইএসপি কিছু পরিমাণ থাকে। টেলিপ্যাথির কথাই ধরো, তোমাদের নিজেদেরই হয়তো এই বিষয়ে অভিজ্ঞতা আছে। সহজ উদাহরণ হচ্ছে, ধরো একদিন তোমাদের কারো মনে হলো আজ অমুকের সাথে দেখা হবে। যার সঙ্গে দেখা হবার কথা মনে হচ্ছে সে কিন্তু এখানে থাকে না, থাকে চিটাগাং। কিন্তু সত্যি সত্যি দেখা হয়ে গেল। কি হয় না এরকম? মেয়েগুলো কথা বলল না। এর মধ্যে একজন রুমাল দিয়ে কপাল মুছতে লাগলো। মেয়েটি ঘামছে, নার্ভাস হয়ে পড়েছে মনে হয়। নিশ্চয়ই ব্লাড প্রেশার বেড়ে গেছে। মিসির আলি বিস্মিত হলেন। নার্ভাস মেয়েটির দিকে তাকিয়ে বললেন, এই বিষয়ে চর্চা এখনো বিজ্ঞানের পর্যায়ে পড়ে না। বেশিরভাগ সিদ্ধান্তই অনুমানের উপর। তবে আমেরিকার একটি ইউনিভার্সিটি আছে, ডিউক ইউনিভার্সিটি। ওরা কিছু কিছু এক্সপেরিমেন্টাল কাজ শুরু করেছে। মুশকিল হচ্ছে ফলাফল সবসময় রিপ্রোডিউসিবল নয়। মিসির আলি সাহেব ড্রয়ার খুলে 10টা চৌকা কার্ড টেবিলে বিছালেন। হাসি মুখে বললেন, পরীক্ষাটি খুব সহজ। এই কার্ডগুলোতে বিভিন্ন রকম চিহ্ন আছে, যেমন ধরো ক্রস, স্কোয়ার, ত্রিভুজ, বিন্দু। কোনটিতে কি আছে সেটা অনুমান করতে চেষ্টা করবে। দু একবার কাকতালীয়ভাবে মিলে যাবে। তবে ফলাফল যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয়, তাহলে বুঝতে হবে তোমাদের ইএসপি আছে। এখন এসো দেখি কে প্রথমে বলবে। তোমার নাম কি? নীলুফার। হ্যাঁ নীলুফার, তুমি প্রথমে চেষ্টা করো, যা মনে আসে তাই বলো। আমার কিছু মনে আসছে না। তাহলে অনুমান করে বলো। মেয়েটি ঠিক মতো বলতে পারল না, তার সঙ্গীরাও না। মিসির আলি হাসতে হাসতে বললেন, না, তোমাদের কারো কোনো ইএসপি নেই। ওরা যেন তাতে খুশি হলো। মিসির আলি গম্ভীর গলায় বললেন, না থাকাই ভালো। আধুনিক মানুষদের এসব থাকতে নেই। এতে অনেক রকম জটিলতা হয়। কি জটিলতা? আছে আছে, বলুন না স্যার। মিসির আলি লক্ষ্য করলেন নীলুফার নামের মেয়েটি কথা বলছে, স্পষ্ট সতেজ গলা। অন্য আরেকদিন বলবো, আজ তোমরা যাও। নীলুফার বলল, এমন কিছু কি স্যার আছে যা করলে ইএসপি হয়? লোকজন বলে প্রেমে পড়লেও এই ক্ষমতাটা অসম্ভব বেড়ে যায়। আমি ঠিক জানি না। তোমাদের যদি কেউ কখনো প্রেমে পড়ো তাহলে এসো, পরীক্ষা করে দেখব। কথাটা বলেই মিসির আলি অপ্রস্তুত বোধ করলেন। ছাত্রীদের এটা বলা ঠিক হয়নি। কথাবার্তায় তার আরো সাবধানী হওয়া উচিত। এরকম হালকা ভঙ্গিতে কথা বলা ঠিক হচ্ছে না। স্যার আমরা যাই। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। মিসির আলি নিচের টিচার্স লাউঞ্জে চা খেতে এলেন। বেলা প্রায় 3টা। লাউঞ্জে লোকজন নেই। পলিটিক্যাল সায়েন্সের রশিদ সাহেব এক কোনায় বসেছিলেন। তিনি স্পষ্ট স্বরে ডাকলেন, এই যে মিসির সাহেব, অনেকদিন পর মনে হয় এলেন এদিকে। চা খাবেন? কে জানি বলছিল আপনি নাকি ভূতে ধরা সারাতে পারেন, ঠিক নাকি? জি না, আমি ওঝা নই। রাগ করলেন নাকি? আমি কথার কথা বললাম। না না, রাগ করবো কেন? আচ্ছা মিসির আলি সাহেব, আপনি ভূত বিশ্বাস করেন? না। রশিদ সাহেব উৎসাহিত হয়ে বললেন, আত্মা, আত্মায় বিশ্বাস করেন? না ভাই, আমি একজন নাস্তিক। আত্মা নেই এই জিনিসটা কি প্রমাণ করতে পারবেন? কি কি যুক্তি আছে আপনার হাতে? মিসির আলি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রশিদ সাহেব বললেন, আত্মা যে আছে এর পক্ষে বিজ্ঞানীদের কিছু চমৎকার যুক্তি আছে। থাকলে তো ভালোই। বিজ্ঞানীরা জড়জগৎ বাদ দিয়ে আত্মা টাত্মা নিয়ে উৎসাহী হলে কিন্তু ঝামেলা। রশিদ সাহেব, আমার মাথা ধরেছে। এ নিয়ে আর কথা বলতে চাই না, কিছু মনে করবেন না। মিসির আলি চা না খেয়ে উঠে পড়লেন। তার সত্যি সত্যি মাথা ধরেছে, প্রচন্ড ব্যথা। এরকম এরকমের কোনো অসুখে, এটা হয়তো কোনো অসুখের একটা পূর্ব লক্ষণ। এতক্ষণ আপনারা শুনলেন প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজের দেবী গল্পের একটি অংশ। এটা দেবীর প্রথম পর্ব। আমরা খুব শীঘ্রই দেবীর আরেকটি পর্ব নিয়ে আসছি। আরেকটি কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে, আমরা অতি শীঘ্রই আমাদের চ্যানেলে মহিবুল্লাহ হুজুরের প্রচারিত আগের বেশ কিছু জনপ্রিয় ঘটনা, যে ঘটনাগুলো আপনারা হয়তো অন্য চ্যানেলে শুনেছেন, যেসব ঘটনা হয়তো অনেক ঘটনার ভিড়ে হারিয়ে গেছে, সেসব ঘটনা আমরা আবার নিয়ে আসছি আমাদের এই চ্যানেলে।
যারা আগে শুনেছেন তাদের জন্য এটা হবে আরেকটা নতুন ভাবে নতুন একটা অভিজ্ঞতা। আর যারা আগে কখনোই মহিবুল্লাহ হুজুরের প্রথম দিককার ঘটনা শুনেননি তাদের জন্য তো আসলে ঘটনাগুলো নতুন। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে মহিবুল্লাহ হুজুরের লাস্ট যে ঘটনাটি আমরা শেয়ার করেছি হুকুমের আরেকটি পার্ট এখনো আসা বাকি। আমরা আশা করছি হুকুমের পার্টটি আমরা খুব দ্রুত পেয়ে যাব, এবং যখনই আমরা হুকুমের পার্ট মানে শেষ পার্টটি হাঁটতে পাবো আমরা অবশ্যই সেটি যথা দ্রুত সম্ভব প্রচার করার চেষ্টা করব। এবং তার আগেই আমরা সেই ঘটনা আসার আগে আমরা মহিবুল্লাহ হুজুরের পুরনো কিছু ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো আমাদের এই ইউটিউব চ্যানেলে। এটা আপনাদের কথা অনুযায়ী বা আপনাদের আগ্রহের উপর আমরা আসলে খুব গুরুত্ব দেই বলেই এই ঘটনাগুলো আবার আপনাদের সামনে নিয়ে আসা। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আরেকটা বিষয় যেটা অনেকেই আছেন আমাদের নতুন লিসেনার, তারা হয়তো আমাদের ঘটনা শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, যদি আমাদের ঘটনা বা আমাদের এপিসোডগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা আপনার কাছ থেকে একটা সাবস্ক্রিপশন পেতেই পারি, কি বলেন? আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আজকে আসছি। আসসালামু আলাইকুম।